কি অবস্থা সবার? অল্ডের ভিতরে এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট এসওসি বলা যায় স্ন্যাপড্রাগনের 8 এলিট, আর তার আরো একটা ডিভাইস আমরা হাতে পেয়েছি iQOO 13। হ্যাঁ, কিছুদিন আগে আমরা Xiaomi 15 Pro রিভিউ করেছিলাম, আর যেখানে পাবজি সর্বোচ্চ 90 FPS এ খেলা যায়। বাট iQOO 13 এ কিন্তু পাবজি সর্বোচ্চ 120 FPS এ খেলা যায়। ইয়েস, 120 FPS এ স্মার্টফোন গেমিং এ আসলে কেমন এক্সপিরিয়েন্স পাওয়া যাবে সেটা তো আজকে আপনারা জানতে পারবেন। সেই সাথে এই ফোনটা একজন ইউজার হিসাবে প্রথমবার হাতে নিতে আপনার কেমন এক্সপিরিয়েন্স দিবে, কোন কোন দিক ইউনিক লাগবে সেগুলো তো তুলে ধরার চেষ্টা করবই। ওয়েল, আই নো আপনারা অলরেডি এই ফোনের আনবক্সিং দেখছেন, ফোনও দেখে ফেলছেন, বাট প্রথমবার আপনি যখন ফোনটা কিনবেন তখন কেমন বক্স কন্টেন্ট পাবেন সেটা চলেন দেখা যাক। ওয়েল, বাংলাদেশে এটা কিন্তু 12256 জিবি পাওয়া যাচ্ছে, আর এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে টেক অ্যান্ড টক বিডি। যাদের কাছে এরকম ফ্ল্যাগশিপ সব ফোনগুলো বাংলাদেশে সবার আগে তো পাবেন, এবং ইউনিক অনেক ডিভাইস আছে। সো এই সকল ফোন যখন কিনবেন তাদের সাথে একবার যোগাযোগ করে নিয়েন। বসুন্ধরা সিটিতে কিন্তু তাদের ফিজিক্যাল শপও রয়েছে। বক্সের উপরে BMW লোগো রয়েছে, মানে BMW সাথে পার্টনারশিপে হয়তো ফোনটা লঞ্চ হয়েছে। প্রথমবার ফোনটা হাতে নিতে কেমন ফিল পাওয়া যাবে, যদিও র্যাপ করা রয়েছে ভাই, রিয়েল ফিলটা দিতে পারবো না, তারপরেও বেশ ভারী মনে হচ্ছে। সাইডে রাখি, ভিতরে আরো কি রয়েছে সেগুলো দেখা যাক। এখানে আমরা একটা কেস পাচ্ছি, যেটা অবশ্যই হ্যাঁ সফট সিলিকন কেস, বাট প্রিমিয়াম লুক দিচ্ছে। সেই সাথে কার্বন ফাইবারের টেক্সচার রয়েছে দেখলাম ভিতরে, ভালোই লাগছে। আরো পাচ্ছে এখানে একটা কার্ড, BMWর লোগোওয়ালা কার্ড রয়েছে, এবং যেখানে কারের ছবি বাট iQOO ব্র্যান্ডিং করা, এবং এখানে সিম ইজেক্টর পিন রয়েছে। আমরা একটা চাইনিজ লেখা কাগজপত্র পাচ্ছি। 120 ওয়াটের চার্জার রয়েছে এই ফোনের সাথে, এবং এই চার্জার দিয়ে চার্জ করতে ফোনটায় 0 to 100% এর জন্য সময় নেবে মাত্র 30 মিনিট। হ্যাঁ, অবশ্যই টাইপ সি চার্জার, এবং কেবলও রয়েছে টাইপ সি টু সি। আনরাপ তো করতেই হয় ভাই, চলেন হাতে নিয়ে দেখি। এই খুলে না কেন? ওয়াও, ফিল লাইক প্রিমিয়াম ডিভাইস। এক কথায় যে ফ্ল্যাগশিপ ফোন হাতে নিয়েছি সেটা হাতে নিয়েই ফিলটা বুঝতে পারছি। পিছনে অবশ্য গ্লাস এবং সাইড ফ্রেম মেটালের, তবে এই গ্লাসটা ভাই গ্লসি। এ দেখেন অবস্থাটা দেখেন, আমি এখনই হাতে নিলাম, এই মুহূর্তে হাতের ছাপ পড়ে যাচ্ছে তাই অবস্থা। সেই সাথে যে ক্যামেরা মডিউলটা, এই ক্যামেরা মডিউলটা কিছুটা ভিন্ন ডিজাইনের, না একেবারে স্কোয়ারও না আবার রাউন্ড শেপেরও না। তো এই যে ক্যামেরা মডিউলে সিঙ্গেল গ্লাস প্রোটেকশন, এখানে কিন্তু ক্যামেরা তিনটাই ক্যামেরা রয়েছে, বাট গ্লাস একটা, যে কারণে হবে কি আল্লাহ না করুক ফোনটা তো হাত থেকে পড়ে যেতে পারে। সো এই গ্লাসটা যদি ব্রোক হয় কোনো কারণে, 3টা ক্যামেরায় হয়তো বা ঘোলাটোলা হয়ে যেতে পারে। তো সিঙ্গেল ক্যামেরার জন্য সিঙ্গেল লেন্স থাকলে আমার মতে বেটার হয়, বাট এখন স্মার্টফোনগুলোতে সবই এই ডিজাইন, কি আর বলবো। ক্যামেরা মডিউলে আবার নোটিফিকেশন লাইট রয়েছে, এবং এখানে বেশ কয়েকটা কালার, এক কথায় 8GB লাইট দেওয়া হয়েছে, আপনি মন মতো কালার সেট করতে পারবেন। আর এইটা কয়েকটা লিমিটেড অপশনে কাজ করবে, যেমন ইনকামিং কলস, নোটিফিকেশনস, চার্জিং, মিউজিক, পাওয়ার অন, এগুলোর ক্ষেত্রে এই লাইটটা জ্বালানো যাবে। আর এই ফোনে কিন্তু IP68, 69 এর রেটিংও রয়েছে, মানে আপনি বেশ ভালো রকম পানিতে ভেজাইতে পারবেন, পানির ভিতরে ছবি টবি তোলা যাবে। এই ডিভাইসে কিন্তু 6150 mAh এর ব্যাটারি রয়েছে, তারপরেও অত বেশি মোটাসোটা মনে হয় না অবশ্য। হ্যাঁ, একটু ভারী, আর হাতে নিলে সেটা ফিল করা যায়। যদিও স্লিম ডিভাইস আমার মনে হয়েছে, কেননা এই যে পিছনের এজগুলা অনেকটাই রাউন্ড করা হয়েছে, মানে কার্ভ করা হয়েছে, যে কারণে হাতে নিলে এজগুলা বাঁধে না, শার্প মনে হয় না, কমফোর্টেবল লাগছিল। 6.82 ইঞ্চের একটা বড় সাইজের ডিসপ্লে প্যানেল রয়েছে কিন্তু ফোনটাই। তারপরেও সিমেট্রিক্যাল চিন বেজেল, এবং চিন বেজেল নেই বললেই চলে, যে কারণে অতটা বড়ও মনে হয় না, হাতে নিয়ে ব্যবহার করতে ভালোই লাগছিল এক কথায়। পোর্টস বাটনে উপরের দিকে স্টেরিও স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকছে, আর রাইট সাইডে বাটন পজিশন ওকে, এবং বটম প্যানেলে সিম কার্ড স্লট, যেখানে 2টা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে, এবং লেফট সাইডে ফাঁকা। তবে এই ফোনে অনেকগুলো নেটওয়ার্ক ব্যান্ড রয়েছে, যেহেতু 5G ফোন, এই কারণে এত বেশি নেটওয়ার্ক ব্যান্ড মনে হয় দেওয়া হয়েছে। তবে এর যে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে, এটা নিয়ে তো কথা বলাই লাগে না এক কথায়, সুপার ফাস্ট। সেই সাথে হ্যাপটিক ফিডব্যাকটা আমি দারুণ পাচ্ছিলাম, মানে হার্ড যে হ্যাপটিকটা সেটা ফিল করা যাচ্ছিল হাতের ভিতরে। 2K প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল এটা, আর 144 হার্টজের, এবং এর রেজলিউশনটা আপনি চাইলে আবার সেটিংস থেকে চেঞ্জ করে নিতে পারবেন, মানে আপনি চাইলে 1080p রেজলিউশনে ব্যবহার করতে পারবেন, আবার 2K প্লাস রেজলিউশনে ব্যবহার করতে পারবেন। আর ডিসপ্লে কনফিগারেশনে এখন ভাই ফ্ল্যাগশিপ ফোনের যে ধরনের কনফিগারেশন থাকে সব, ওই যে 1 বিলিয়ন কালার বলেন, HDR10+ সাপোর্টেড, এসব সবই রয়েছে, এবং সেই সাথে দেখলাম 6500 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে, আউটডোরে একেবারে ঝাঁকানাকা ভিজিবিলিটি বলা যায়। আর 510 PPI রয়েছে, যে কারণে ছোট ছোট টেক্সট থেকে শুরু করে ছোট ডিটেলগুলো ডিসপ্লেতে একেবারে শার্প ক্লিয়ার বোঝা যাচ্ছে। ইউটিউবে আমি একটা 4K HDR ভিডিও চালু করছি, আর দেখলেই বুঝতে পারবেন এর ডিসপ্লে কোয়ালিটি কেমন। আসলেই মানে হাতে ধরে মনে হচ্ছে যেন আমি সম্পূর্ণ একটা ডিসপ্লে প্যানেল হাতে ধরে আছি। সিন বেজেল তো একেবারে নেই বললেই চলে, সেই সাথে ব্রাইটনেস, কন্ট্রাস্ট রেশিও, ভিভিড কালার প্রডিউস করে, মানে সিনারিওগুলোকে দেখতে এক কথায় জীবন্ত লাগছিল। এই ডিসপ্লেতে ভাই গেমিং করা বা মুভি দেখা, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, প্রোডাক্টিভ কাজ, সকল ক্ষেত্রে টপ নচ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, এক কথায় অসাধারণ। আর স্মুথের ব্যাপারে আসলে, যেহেতু স্ন্যাপড্রাগনের 8 এলিট রয়েছে, সেই সাথে 144 হার্টজ টাচ রেসপন্স, এগুলো নিয়ে বলা লাগে না ভাই। ডিসপ্লেতে একেবারে বাটার স্মুথ এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম, ভালো লাগছে ব্যবহার করতে। স্টেরিও স্পিকার রয়েছে, চলেন সাউন্ড এক্সপিরিয়েন্স করা যাক ফুল।
ফুল ভলিউমের ডিস্টরশন তো পাওয়াই যাচ্ছে না, সেই সাথে দারুণ ব্যাপারটা হলো দুইটা স্পিকার সমান তালে মানে সেম ভলিউমে সাউন্ডটা দিচ্ছে। কোনো কোনো ফোনে এমন হয় যে উপরের স্পিকারটা সাউন্ড কম বা বেশি, ওরকম সমস্যা নেই, সাউন্ড শুনতে ভালো লাগছিল। আমাদের হাতের ফোনটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্ট, আর বাংলাদেশে এখন কিনলে এই ফোন চাইনিজ ভেরিয়েন্টই পাবেন, আর এটাতে অরিজিন ওএস রয়েছে। যদিও গ্লোবাল ভেরিয়েন্ট যখন লঞ্চ হবে আইকিউ এর ওই যে ইন্ডিয়ান ভেরিয়েন্টগুলো আসে ওইগুলোতে আবার ফান্টাস ওএস থাকবে। তো চাইনিজ ভেরিয়েন্ট যেহেতু চায়নাদের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে চায়নার লেখা এইগুলোর সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে, এগুলো থাকবেই। তারপরেও প্লে স্টোর ব্যবহার করা যায়, মানে আপনি গুগল সার্ভিস চালু করতে পারবেন, জিমেইল থেকে শুরু করে আমাদের বেসিক ইউজে ম্যাপ ট্যাপ বেশ চলেছে এবং সব অ্যাপ্লিকেশন গুগলের সব অ্যাপ্লিকেশন চলছিল এবং আমরা গুগল থেকে সবকিছুই ডাউনলোড করতে পারছিলাম। এক কথায় গুগল সার্ভিস রয়েছে এই ফোনটায়। 1256 জিবি UFS 4.0 অথবা 4.1, বাট শিওর না কোনটা রয়েছে, দুইটার ভিতরে যে কোনো একটা থাকছে। স্ন্যাপড্রাগনের 8 এলিট তো আছেই, আপনাদের আমি স্কোরগুলো দেখিয়ে দিব যেগুলো আমরা টেস্ট করেছি, AnTuTu বেঞ্চমার্ক থেকে শুরু করে তারপর গিগবেঞ্চের স্কোর, CPU স্ট্রেস টেস্টের স্কোর, এগুলো স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন কতটা পাওয়ারফুল ফোনটি। আর এরকম ফোনে ভাই গেম টেম না ট্রাই করলে কেমন হবে? আমরা পাবজি প্রথমেই বলেছি আপনাদেরকে 120 FPS এ গেমিং করা যায়, যদিও সেখানে স্মুথ 120 FPS এবং স্মুথের পরে যে সেটিংগুলো রয়েছে ওইগুলোতে আপনি আবার 90ও পাবেন না। এই ব্যাপারটাও আবার কেমন হয়ে গেল, মানে আমি স্মুথ দিয়ে 90 খেলতে পারবো, 120 FPS এ খেলতে পারবো, বাট HDR থেকে শুরু করে HD বা HDR প্লাস ওই সেটিংগুলোতে 90 নাই, আপনি 120 FPS তো পাবেনই না। পিসিতে এর আগে 120 FPS খেলেছি, কিন্তু মোবাইলেই প্রথম। আর গেম খেলতে যা লাগছে ভাই, মানে আমি যে ফায়ারগুলো করছি ওই যে বুলেটগুলো যাচ্ছে সেগুলোও দেখা যাচ্ছে, এত বেশি স্মুথ লাগছে। হ্যাঁ, গেম খেলতে মজা পাচ্ছি, তবে ফোনটা কিন্তু যথেষ্ট গরম হচ্ছে, বিশেষ করে এই পিছনের এই এরিয়াটা আর স্ক্রিনের এই উপরের পার্টটা হালকা পাতলা গরম আমি ফিল করতে পারছি। ফুল জাইরো দিয়ে গেমিং করা যাচ্ছে, হ্যাঁ জাইরোতে কোনো লেটেন্সি নেই, মানে এই ফোন ভাই এক কথায় গেমিংয়ের জন্য সেরা সেরা। যারা পাবজি টাবজি খেলবেন, এরকম 120 FPS এ যারা গেমিং টেমিং করতে চান, এই ফিলিংসটা যারা পেতে চান তাদের জন্য এই ফোনটা বেস্ট। কল অফ ডিউটি গেমটা অন করে তো ভাই আমি আরও বেশি ইমপ্রেসড, কারণ এখানে আবার 144 ফ্রেমে গেমিং করা যাবে, মানে সেটিংসটা দেখে অবাক হয়ে গেছি। যাই হোক, চলেন একটু গেমিং টেস্ট করে দেখি। 144-এ আমি গেমিং করছি, এতক্ষণ তো 120-তে পড়েছিলাম, এখন 144 হার্জ নাকি, মানে ভাবা যায় যে স্মার্টফোন গেমিং, আসলে স্মার্টফোন কোথায় চলে গেছে, কোন জেনারেশনে রয়েছে আমরা এই মুহূর্তে। আগে আমরা ফোনে এই ধরনের গেম খেলার কথা কল্পনাই করতাম না, আর এখন 144 হার্জে নাকি আমি ফোনে গেমিং করতে পারছি। ফিল লাইক বাটার স্মুথ। ওয়াও, এখন তো মনে হচ্ছে ভাই লাখ টাকার পিসি বাদ দিয়ে ফোনে গেমিং শুরু করে দিই। মানে ফোনের গেম যে আসলে কোন পর্যায়ে চলে গেছে একটু ভেবে দেখেন, যে এই লেভেলের গেমিং ফোনে এখন করা যাচ্ছে। এই ফোন ঘাটাঘাটি করতে যে একটা ফিচার পেলাম ভাই, AI ইরেজার। মানে ইরেজার তো সব ফোনে থাকে, বাট এর ইরেজারটা একেবারে অন্য রকমের। আমরা ভিডিওলে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ইরেজার আসলে কি করতে পারে। ইমেজের ভিতরে হাবিজাবি যে জিনিসপত্র থাকে আপনি চাইলে সব চেঞ্জ করে একটা নির্দিষ্ট ফ্রেমে ইমেজটাকে ক্রিয়েট করে নিতে পারেন। সো আমরা এখানে যে মানুষটা আছে এই মানুষগুলোকে সবগুলোকে চাইলে সরিয়ে ফেলতে পারবো এবং এই ইমেজটা দেখতে একদমই অ্যাকুরেট লাগে, মানে বোঝাই যাবে না যে এটা ইরেজ করা হয়েছে, এত সুন্দরভাবে রেজাল্টটা দিতে পারে। জাস্ট একবার দেখেন, যেমন দেখেন আগে এই ছবিটা ছিল এরকম, আর এর AI রেজার করছে ঠিক এমন, মানে আশেপাশে যে মানুষগুলো ছিল সবগুলোকে ওড়াই দিয়ে একটা পিছনে নতুন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিচ্ছে, অ্যান্ড নিচে যে মাটি রয়েছে সেখানেও সব কিছু পরিবর্তন করে দিছে। দেখে মনে হচ্ছে এটাই যেন অরিজিনাল ছবি। 50 মেগাপিক্সেলের 3টা সেটআপ রয়েছে, 50 মেগাপিক্সেল ওয়াইড, 50 মেগাপিক্সেল 2x টেলিফটো এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। শর্ট টাইমে এর ক্যামেরাতে তেমন ছবি তোলার সুযোগ হয়নি, আসলে যতটুকু আমরা তুলেছি পারফরমেন্স ভালো ছিল। ফ্ল্যাগশিপ ফোনে আসলে যেমন ক্যামেরা কোয়ালিটি থাকা উচিত, হ্যাঁ ওই লেভেলের ছিল, যেহেতু 2x টেলিফটো আছে সেখানে জুম করে ছবি তোলা যায়, পোর্ট্রেট মোডে ভালো ছবি তুলেছে। আমরা কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিব, সেগুলো দেখলে আপনারা ক্লিয়ার ধারণা পাবেন। তবে লো লাইটে ছবিগুলো অতটা আবার ভালো লাগেনি। আমি শর্ট করে যদি বলি, লো লাইটে ফেস স্মুথ করে অ্যান্ড ওভারঅল ডিটেলটা অনেক বেশি স্মুথ লাগে, বিশেষ করে যখন আপনি কোনো মানুষের ছবি তুলবেন হিউম্যান ফেস, তখন দেখবেন জুম করে হালকা টেলিফটো 50 mm এর ছবি তুললেও সেটা স্মুথ হয়ে যাচ্ছে। তবে ল্যান্ডস্কেপ ছবির রেজাল্টটা কিন্তু আবার ওই দিক থেকে ভালো ছিল। সব মিলিয়ে বলা যায় এর ক্যামেরা খারাপ করেনি। ভিডিওতে আবার দেখলাম 8K 30 FPS শুট করা যায়। 8K মানে তো বুঝতেই পারছেন কেমন রেজলিউশন দিবে। সেখানেও আমরা কয়েকটা ভিডিও স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে দেবো, সেটা দেখলে আবার বুঝে যাবেন যে এর ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন হবে। হ্যাঁ ওয়াইস রয়েছে, যথেষ্ট স্টেবল ভিডিও দিতে পারছিল। ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল। চলেন আমরা নিজেরাই কয়েকটা ছবি তুলি, মানে রুমের ভিতরেই, এইগুলাই দেখাই দিব আপনাদেরকে, এবং বাইরেও আমরা কয়েকটা ছবি তুলেছি সেলফি ক্যামেরাতে, তো সেখানেও কেমন রেজাল্ট পেয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। ফ্রন্টে আবার দেখলাম 4K 60 FPS এ ভিডিও শুট করা যায়, যথেষ্ট শার্প লাগছে, ফেস দেখতে ভালো লাগছে, অ্যান্ড লাইটও বেশ ভালোই। ওয়াও, হ্যাঁ এর ক্যামেরা দিয়ে আপনি আরামসে কন্টেন্ট তৈরি করে ফেলতে পারবেন, সেরকম রেজলিউশন রেয়ারে এবং ফ্রন্টেও কিন্তু রয়েছে। সব কিছু ঠিক থাকলেও এই ফোনে একটা জিনিস আমরা মিস করেছি, ওয়্যারলেস চার্জিং। ফ্ল্যাগশিপ ফোন হিসাবে কিন্তু এটা অবশ্যই থাকা দরকার ছিল। যাই হোক, লেটেস্ট Wi-Fi 7, ব্লুটুথ 5.4 এবং NFC-ও রয়েছে এই ফোনটায়। আমরা তো সবাই জানি আইকো আসলে পারফরমেন্স কেন্দ্রিক ফোনগুলোই তৈরি করে থাকে। হ্যাঁ, এটা ক্যামেরা কেন্দ্রিক ফোন না, এটা পারফরমেন্স ফোকাসড ফোন। কেননা আপনি যদি ওই যে Xiaomi 15 Proর কথা বলেন, ওখানে কিন্তু আবার গেমিংয়ে আমরা 120 FPS পাচ্ছিলাম না, বাট এইটার বাজেট কিন্তু ওইটা থেকে অনেক বেশি কম। সো এখানে আবার 120 FPS সাপোর্ট দেওয়া হয়েছে।
সো বুঝতেই পারছেন যারা গেমিং টেমিং করবেন সেই লেভেলেই ফোনটা তৈরি করা হয়েছে। যাই হোক, এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে চাইনিজ ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে আর দামও একটু বেশি রয়েছে, মার্কেটে নতুন ঢুকলে এই সকল ফোনগুলোর দাম বেশি থাকে, কিছুদিন অপেক্ষা করতে পারেন যারা ফোনটা নেবেন। আর যদি নেন টেক অ্যান্ড টক বিডির সাথে একটু যোগাযোগ রাখতে পারেন। সো এই তো ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।